ইনানের বাসা থেকে ২ কদম আগাতেই তাসবির খেয়াল করলো তার হাতে ইনানের ছাতা। সে তখন ইনানের হাত থেকে ছাতা হ্যাঁচকা টানে নিয়ে নিয়েছিল, আর নিজেরটা নিচেই পড়েছিল। একবার ভাবলো ইনানের ছাতা নিয়েই চলে যাবে, আরেকবার ভাবলো না, একবার ইনানের ঘরে ঢু মেরে দেখা দরকার। ছাতা ফেরতের উছিলা হয়ে যাওয়া যায়। তাই তাসবির আবার ব্যাক করলো। বৃষ্টিতে তার কোটের নিচের অংশ ভিজে চুপচুপে হয়ে গেছে। পা টেনে টেনে ইনানের গেটের কাছে আসতেই দেখলো ইনানের মোবাইলের ফ্ল্যাশ অন করে উল্টো পড়ে আছে। কপাল কুঁচকে গেল তার। ইনানের মোবাইল পড়ে আছে কেন? আর ইনানই বা কোথায়? মোবাইল নিচে ফেলে কোথায় গেল? গেটের ভেতরে ঢুকতেই অস্পষ্ট চিৎকার তার কানে বাড়ি খেল। কান খাড়া হয়ে গেল তাসবিরের। দ্রুতপদে চিৎকার অনুসরণ করে গোডাউনের সামনে আসলো। নিজের ফ্ল্যাশ অফ করে দরজা খুলে দেখল ইনানের শরীরের ওপর একটা ছেলে ইনানের জামা খোলার চেষ্টা করছে। চল শক্ত হয়ে গেল তাসবিরের। দাঁতে দাঁত চেপে নিচ থেকে মোটা লাঠি নিয়ে শরতের মাথা বরাবর আঘাত করল। শরৎ ইনানের ওপর থেকে সরে যাওয়ার সঙ্গে সঙ্গে তার ভারী জুতা দিয়ে গলা চেপে ধরল। শরৎ ছটফট করতে করতে কিছুটা কাবু হলে তাসবির তাকে ছেড়ে কোট খুলে ইনানের গায়ে পরিয়ে দেয়। কাঁদতে কাঁদতে ইনানের গলা বসে গেছে, ফ্যাসফ্যাসে গলায় কাঁদছে সে। আজ যদি তাসবির তাকে না বাঁচাতো, ইনানকে ধরে তাসবির দাঁড় করায়। বিচলিত গলায় বলল, ঠিক আছো তুমি? কোথাও লেগেছে? ইনান মাথা নিচু করে হেসকি তুলে কাঁদছে। তাসবির কোনো প্রশ্ন করল না। সে ইনানের হাত ধরে টেনে নিয়ে আসতে চাইলে পেছন থেকে শরৎ লাথি মারে তাসবিরের পিঠে। আচমকা ধাক্কায় পড়ে যেতে গিয়েও নিজেকে সামলে নেয় সে। দেখে রক্তে মাখামাখি শরৎ জানোয়ারের ন্যায় ফুটছে। তার মুখশ্রী এত বিভৎস যে দেখলে মনে হয় হরর মুভির খাইস্টা ভূতগুলো। শরৎ আর তাসবিরের মধ্যে এক প্রকার ধস্তাধস্তি লেগে গেল। ওকে ওকে মারে তো ও একে মারে। ইনান কোনায় দাঁড়িয়ে কাঁদছিল। ওদের মারামারি দেখে একবার মনে হলো বাবাকে কল দেয়া দরকার, কিন্তু মোবাইল তো নেই তার কাছে। তাই নিচে পড়ে থাকা শক্ত কাঠ নিয়ে ওদের পিছনে যায়। হাত কাঁপছে তার থরথর করে। ঠোঁট চেপে শরতের পিঠে আঘাত করতে নেয়, কিন্তু ইনানের ভাগ্য আজ তার বিরুদ্ধে। শরৎ আর তাসবির এক জায়গায় স্থির হয়ে লড়াই করছে না, এদিক সেদিক ঘুরছে। বিধায় আঘাত লাগলো তাসবিরের পায়ের কাছে। ইনানের কাঠ শক্ত হওয়ায় তাসবিরের পায়ে লাগলো ভালোভাবেই। নিজের করা কাণ্ড দেখে ইনান মুখ চেপে ধরে চিৎকার করে ওঠে। তাসবিরের কাছে গিয়ে তাকে ধরে উঠাতে উঠাতে কান্না করতে লাগলো সে। আমি সরি তাজবীর। আমি আমি বুঝতে পা ওয়াও, হোয়াট আ শট! ইনান শোনা, আই এম ইমপ্রেসড। শরৎ ইনানের হাত ধরে উঠিয়ে বিদ ঘুটে হেসে বলল, আমার কাজ তো তুই অর্ধেক করে দিলি, এই জন্য তোকে এত ভালোবাসি রিনি শোনা। শরৎ ইনানের দুহাত চেপে পেছনে মুড়ে দিল। ইনানের মনে হচ্ছে তার জান যাবার উপক্রম। চোখ বড় হয়ে গেল তার। শরৎ হিংস্র প্রাণীর ন্যায় এক প্রকার ঝাঁপিয়ে পড়ল ইনানের ওপর। ইনানের গলা গাল খামছে কামড়াতে লাগলো। তাসবির পা ধরে বসে পড়ে। এত যন্ত্রণা হওয়ার কথা ছিল শরতের, কিন্তু ইনানের ভয়ের কারণে ঝড় যাচ্ছে তার ওপর দিয়ে। তাসবির ইনানের সেই কার্ডটা নিয়ে তাকে তাক করল শরতের মাথা বরাবর। শরৎ তখন ব্যস্ত ছিল ইনানের গলার মধ্যে। তাসবিরের গা রাগে রিরি করে উঠল তা দেখে। এক চোখ বন্ধ রেখে শরতের মাথা বরাবর তাক করে খুব জোরে ছুঁড়ে মারল সে। সেকেন্ডের মাঝেই কাতরাতে কাতরাতে শরৎ নিচে পড়ে গেল। ইনান মুক্তি পেয়ে তাসবিরের কাছে যায়। ব্যথায় চোখ মুখ কুঁচকে আসে তাসবিরের। পকেটে নিজের মোবাইল খুঁজে না পেয়ে ইনানের মোবাইলটা ইনানকে দিয়ে বলে, দ্রুত তোমার বাবাকে ফোন লাগাও, এই শালা যাতে পালাতে না পারে। ইনান ফোন লাগায় তার বাবার কাছে। চোখ মুখ ফ্যাকাশে তার, চুল এলোমেলো, যেন কোনো পাগলিনী। ফোন দেওয়ার টাইমে কানে আসলো মোবাইলে ব্যালেন্স শেষ। শিট শিট শিট। শরৎ শত ব্যথা সত্ত্বেও উঠে দাঁড়ালো। এত মার খেলো তাও ছেলের জোর কমে না। টাল মাতাল পায়ে তাদের কাছে আসতে নিলে ইনান শরৎকে শুনিয়ে ফোনে তাড়াতাড়ি করে বলে, বাবা তুমি এসেছো? প্লিজ তাড়াতাড়ি আসো, আমাদের বাঁচাও। শরৎ শরৎ ও এখনো এখানে আছে। তুমি জলদি আসো, ও যেতে পারবে না।
ইনানের বুদ্ধি কাজে লাগলো। শরৎ ইনানের বাবাকে ভয় পায় না এমন না, তবে একবার ধোলাই খাওয়ার পর ইফাজ খানের লাঠির বাড়িকে আর হুমকিকে বড্ড ভয় পায়। কোনোভাবে শরতের বাবার কানে কথা উঠালে তাকে ত্যায্য করে দিবে। এই ভয়ে শরৎ আর ওদের কাছে গেল না। এলোমেলোভাবে পা ফেলতে ফেলতে বাইরে চলে যায়। যাওয়ার আগে আঙ্গুল তুলে শাসায় ইনানকে। দেখে নেবো, তোকে চিনিস না তো, আমাকে মনে রাখিস তুই। তারপর অকথ্য ভাষায় কিছু গালি ছুড়ে চলে গেল সে। এই দুর্বল অবস্থায় শরৎ বেশি দূর যেতে পারবে না, তাই তাসবির ইনানকে তাড়া দেয়। কোথায় আছে তোমার বাবা? শরৎ বেশি দূর যেতে পারবে না এই অবস্থায়, বলো ওনাকে কুইক। ইনান কান থেকে ফোন সরিয়ে আমতা আমতা করে বলে, মানে ব্যালেন্স নেই মোবাইলে। তাহলে এতক্ষণ কথা বললে কিভাবে? কথা বলার ভান ধরেছিলাম। তাসবির বিস্ফোরিত নয়নে চায়। সিরিয়াসলি? তোমার মাথায় এত আজাইরা বুদ্ধি কেন? এখন না বললে তো শরৎ আবার হামলা করতো, আরও মার খেতেন আপনি। আরে ভাই, তাসবির হতাশ সুরে নিজের কপালে হাত রাখে। পায়ের ব্যথার চেয়ে ইনানের বোকামি তার হতাশার কারণ। কুটে দেখো তো, আমার মোবাইলটা রেখেছি, ওটা দিয়ে তোমার বাবাকে কল দাও ফার্স্ট। ইনান মোবাইল খুঁজতে ব্যস্ত হয়ে গেল। তখন তাসবিরের চোখ পড়ল বাইরে এত অন্ধকারের মাঝেও কোনো গাড়ির হেডলাইটের আলো। সে যখন বাইরে ছিল তখন আশেপাশে গাড়ি তো দূর, কোনো মানুষের অস্তিত্ব ছিল না। আর এখন শরৎ গাড়িতে করে যাচ্ছে, নিশ্চয়ই সাথে কেউ আছে। 2 সেকেন্ডের মাথায় গাড়ি অদৃশ্য হয়ে গেল। বাদ দাও, তোমার বাপকে কল করে লাভ নেই, শুধু শুধু আমার মোবাইলের ব্যালেন্স শেষ করবে। আমাকে ধরো তো, হাঁটতে পারছি না, হাড় ভেঙেছে কিনা কে জানে। ধরে কোথায় নিব? আমার মাথায় নাও নাড়িয়ে, মাথা মোটা কোথাকার। দাঁত কটমট করে বলল তাসবির। তোমার ঘরে নাও, আগে আমার অন্যান্য ক্ষতগুলোই ব্যান্ডেজ করে দাও, তারপর আমাকে নিয়ে হসপিটালে যাও। ইনান তাসবিরকে ছেড়ে বলল। আচ্ছা ওয়েট করেন, 1 মিনিটে আসছি। ইনান দৌড়ে গেল ওপরে। আস্তে ধীরে দরজা খুলে পা টিপে টিপে ঘরে ঢুকল। জহফিলের আর্ট রুমে গিয়ে উকি দিয়ে দেখল জহফিল মোম জ্বালিয়ে একটা আর্ট মনোযোগ দিয়ে করছে। তার মানে জহফিল নিচে চলা হইচই শুনতে পায়নি, আর শুনবেই বা কিভাবে? যা বৃষ্টি হচ্ছে, এতে মাইক দিয়ে চেঁচালেও শুনবে না। ইনান রুমে গিয়ে ফার্স্ট এইড বক্স নিয়ে চলে এলো নিচে। তাসবির হতবুদ্ধি হয়ে চেয়ে রইল। কোথায় ভাবলো ইনানের বাসাটা দেখবে, আর এই মেয়ে সেই সুযোগ না দিয়ে জিনিসপত্র নিয়ে চলে এলো। ইনান যেন তাসবিরের মনের কথা শুনতে পেল। উপরে নিলে আবার নিচে আসতে কষ্ট হতো আপনার, তাই এখানেই নিয়ে এসেছি। যাক, কিছুটা হলেও বুদ্ধি আছে মেয়ের। মনে মনে বলল তাসবির। তাসবিরকে সেবা দিয়ে তাসবিরের পায়েও অয়েন্টমেন্ট লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। চলুন হসপিটালে নিয়ে যাই। নো নিড, হাড় ভাঙেনি, ব্যথা একটু কম লাগছে। তাহলে এখন কোথায় যাবেন? তোমার বাসায়। কি? জাস্ট কিডিং, আমার বাসাতে দিয়ে আসো। ইনান তাসবিরকে ধরে তার গাড়িতে বসালো। যদিও 8-10 কদম পা ফেললেই তাসবিরের বাসা, কিন্তু এই বৃষ্টিতে তাকে টেনে নিয়ে যাওয়াটা রিস্ক। তাই গাড়ি করে তাসবিরের বাসায় দিয়ে আসলো। তাসবিরকে তার বাসায় ঢুকানোর টাইমে স্বল্প আলোয় ঘরটায় চোখ বুলিয়ে নিল সে। বাসাটা নতুন হলেও কোনো আসবাবপত্র নেই, সম্পূর্ণ বাসা খালি, শুধু তাসবিরের রুমে 2-একটা ফার্নিচার। তাসবিরকে ঠিক করে দিয়ে ইনান নরম সুরে বলল, আপনার সাথে করা ব্যবহারের জন্য দুঃখিত, আর আপনার সাহায্যের জন্য ধন্যবাদ। টাকা লাগবে। সরি। তোমাকে তো বিনা বেতনে পাহারা দেই, তার উপর আজকে অবস্থা খারাপ আমার, তাই টাকা লাগবে। কত চাই? অয়েল, টাকার বদলে আরেকটা জিনিস দাও। কি? রান্না করে প্রতিবেলা খাবার দিয়ে যাবে, রান্না করতে খুব বিরক্ত লাগে আমার। বুয়া ঠিক করে দিই। নো, রান্না যখন করবে একটু বেশি করেই করবে, তাহলেই তো হয়। ইনান চিন্তিত মুখে বলল। আচ্ছা যাই তবে, বাই। ইনান বেরিয়ে আসলো। তার চিন্তা জহফিলকে নিয়ে। কি বলবে, কি করবে, দিক দিশা পাচ্ছে না। আগের জহফিল হলে তার এত কিছু ভাবতে হতো না। জহফিল সব নিজ কাঁধে নিয়ে ইনানকে টেনশন ফ্রি রাখত। এমনকি শরৎ কখনো তার দিকে হাত বাড়ানোর সাহস অবধি করতো না। ইনান মিস করছে, সেই আগের জহফিলকে খুব খুব মিস করছে। কবে জহফিল ঠিক হবে, কবে আগের মতো তার উপর রাগ দেখিয়ে কাজ করতে বাধা দিবে, কবে তাকে আগের মতো শাসন করবে, আগের মতো ভালোবাসবে,
আগলে রাখবে। ইনান সামলাতে পারে না নিজেকে, হু হু করে কেঁদে দেয়। 8 রুমের দরজা শব্দ করে খুলল ইমান। আওয়াজ কানে গেল না ঝড়ের কারণে। ইনান জহফুলের পেছনে এসে দাঁড়ায়। দেখলো বড় ক্যানভাসে ইনানের খুব সুন্দর একটা পোর্ট্রেট আঁকছে সে, যেখানে গালে হাত দিয়ে আনমনা হয়ে চেয়ে আছে ইনান। আকাশে পেজা তুলোর আড়ালের রংধনু। এত সুন্দর ছবি দেখেও ইনান আজ খুশি হতে পারছে না, জানে না কেন। ইনানের উপস্থিতি টের পাওয়া মাত্র জহফুল ইনানের দিকে ফেরে। তার মৃদু হাসির বদলে কাঠিন্যতা দেখা দিল ইনানের আলুথালু অবস্থা দেখে। তোমার এই অবস্থা কে করেছে বাটারফ্লাই? ইনান জহফুলের পায়ের কাছে পড়ে গেল কাঁদতে কাঁদতে। জহফুলের হাঁটু জড়িয়ে মুখ গুজে কাঁদতে লাগলো। বাটারফ্লাই কি বলছে সোনা, বলো আমায়। জহফুল আদুরে ভঙ্গিতে ইনানের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতে লাগলো। তার বুকের মাঝে নিভু নিভু করা আগুন ধীরে ধীরে জ্বলে উঠছে। জহফুলের স্নেহের গলায় আরও ভেঙে পড়ল ইনান। সব বলে দিল সে জহফুলকে, শরতের করা সব। জহফুল ইনানকে উঠিয়ে গায়ের কোটটা খুলে দিল। মোম সামনে নিয়ে ইনানের শরীরের ক্ষতগুলো দেখল। ইনানের গলায় ঘাড়ে আঁচড়ের কামড়ের দাগ, রক্ত জমাট বেঁধে শুকিয়ে গেছে। আপনার কষ্ট হচ্ছে না জেফিল? জহফুল শূন্য চোখে তাকায়। তার চোখের ভাষা বুঝতে পারে না ইনান, যেন কোনো ব্ল্যাক হোলের মধ্যে তাকিয়ে আছে সে। তোমার কি মনে হয়? অবশ্যই আপনার কষ্ট লাগছে না, না হলে এত শান্ত আছেন কি করে? কেন আগের মতো রিয়্যাক্ট করছেন না? শান্ত থাকলেই মানুষের মনে কষ্ট জমে না। ইনান জহফুলের কোলে বসে জহফুলের গলা জড়িয়ে ধরে ধরা গলায় বলল, আমি জানি না জেফিল, কিচ্ছু জানি না। মানুষ শান্ত থাকুক, কিন্তু আমার অশান্ত আপনাকেই চাই। আপনাকে খুব মিস করছি জেফিল। আপনার আপনার এই ভালো হয়ে যাওয়াটা আমি মেনে নিতে পারছি না জেফিল। আমি আমি আগের জেফিলকে চাই, কল্পনার ভালো জেফিলকে নয়। আপনার পাগলামো, ভালোবাসা, আপনার পজিটিভনেস সবটা চাই আমার, সব। জহফুল গম্ভীর গলায় বলল, কিন্তু তুমি তো সারা জীবন এটাই চেয়েছিলে, সুইট, শান্ত, হাসিখুশি পারসন, একদম তোমার মন মতো। যখন খারাপ ছিলাম তখন তো পছন্দ করতে না। ইনান মাথা দুদিকে নাড়াতে নাড়াতে নাক টেনে বলল, না, আমার কল্পনার সেই ভালো পুরুষকে আমার চাই না। আমি কখনোই চাইবো না আর। ভেবে বলছো তো বাটারফ্লাই? ইনান হ্যাঁ সূচক মাথা নাড়ালো। মুখে বলো, তুমি জানো আমি এসব পছন্দ করি না। জহফুলের শাসনের সুর শুনে ইনান দুঃখের মাঝেও হেসে ফেলল। জহফুলের গালে হাত রেখে কপালে কপাল ঠেকিয়ে বলল, আমি হিরোকে না, ভিলেনকে চাই, যে আমার জন্য সারা দুনিয়া ছাড়খাড় করে দিবে, ঠিক যেমনটা আপনি আগে ছিলেন। জহফুল বাঁকা হেসে ইনানের ঠোঁটে চুমু খেয়ে বলল, এনিথিং অ্যান্ড এভরিথিং ফর ইউ মাই প্রিন্সেস। ইনান ফোনে বাবাকে সব বলে দিল। আগের অবস্থা হলে বলতো না, কারণ তখন জহফুল থাকতো সব সামলানোর জন্য। কিন্তু এখন তো কেউ নেই, তাই রিস্ক নিল না সে। বাবাকে শরতের কথা বলে দেয়। সব শুনে তো ইফাজ খানের মাথার তালু গরম হয়ে যায়। তিনি পারে না এখনই চলে যায় ইনানের কাছে, কিন্তু আর্জেন্ট ডিউটির কারণে তিনি আজ শহরের বাইরে, কালকে ফিরবে। ইনানকে সান্ত্বনা দিয়ে কল রেখে দেন তিনি। সিটে হেলান দিয়ে হাত দিয়ে মুখ মুছে দীর্ঘশ্বাস ফেলেন। মোবাইল হাতে নিয়ে একবার পলকের নাম্বার ডায়াল করতে নিয়েও করলেন না। পলক ইফাজ খানের কাছে কখনো কোনো কথা লুকায়নি। জহফুলের হিংস্র রূপের কবলে পড়ে পলকের যেই হাল হয়েছিল তা পুঙ্খানুপুঙ্খানুভাবে বর্ণনা করেছিল সে ইফাজের কাছে। ইফাজ খান চিন্তাও করতে পারেননি তার মেয়ের জামাই যে এত ভয়ানক হবে। পলকের অবস্থা এত খারাপ ছিল, বেচারা কয়েক সপ্তাহ হাসপাতালের বেড থেকে উঠতে পারছিল না। পলক ইফাজ সাহেবকে এর বিহিত করার জন্য অনুরোধ করেছিল। জহফুলের কাছে ইনান ভালো নেই সেটাও বুঝিয়েছে। ইফাজ খান কয়েকবার জহফুলের সাথে কথা বলেছিল, কৈফিয়ত চেয়েছিল সব কিছুর। প্রথমে জহফুলকে যতটা শান্ত দেখেছিল ঠিক ততটাই অগ্নিমূর্তি ধারণ করেছে যখন তিনি বললেন ইনানকে নিজের কাছে নিয়ে আসবেন। কম চেষ্টা করেননি জহফুলকে বোঝানোর। হুমকি ধামকি ভয় দেখিয়েও লাভ হয়নি। জহফুল তার জায়গায় অটল ছিল। ইফাজ খানের অতিরিক্ত পাওয়ার দেখানোর কারণে জহফুল রেগে ইনানের সাথে ইফাজের ফোনে কথা বলাও বন্ধ করে দেন।
1-2 মিনিট যাই একটু কথা বলতো তাও জহফিলের সাথে সাথে থাকতো। বুঝে গেছেন তিনি যে মেয়েকে হারিয়েছেন চিরতরে। তবে এখানে তার ভুলও ছিল। জহফিল ছিল ঘুমন্ত সিংহ। তাকে ঘুম থেকে উঠিয়েই তিনি বড্ড ভুল করেছিলেন। পলক চেয়েছিল ইনানকে ছাড়িয়ে এনে জহফিলকে উপযুক্ত শাস্তি দিতে, কিন্তু ইফাজ খান যখন পিছু হটলেন আর পলককেও অনুরোধ করলেন এগুলো নিজেদের মধ্যে রাখতে, তারপর থেকেই পলকের চাপা ক্ষোভ ইফাজের ওপর। ইনানকে নিজের করে পাওয়ার রাস্তাটা যাই একটু খোলা ছিল, ইফাজ খানের জন্য তাও হলো না। এরপর থেকে পলক ছুটিতে। যেই ছেলে দিনে কয়েকবার ইফাজ খানের খোঁজ নিত সেই ছেলে মাসের পর মাস কল অবধিও দেয় না। ইফাজ বোঝেন পলকের রাগ। পলক সঠিক বিচার পায়নি, সেই রাগ থেকেই ইফাজ খানের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে, খোঁজও নেয় না। আজ পলক পাশে থাকলে এক তো কঠিন চ্যালেঞ্জগুলো তার সহজ হয়ে যেত। পলক মেয়ে জামাই হিসেবে খারাপ হতো না। তার মেয়ের কপালে এত দুঃখ কেন? শুরু থেকেই তার মেয়েটা ভালো ছিল না। তিনি কেন জানলেন না তার বাচ্চা মেয়েটা সুখের জীবন পেল না, যা ডিজার্ভ করতো তাও পেল না? এত কষ্টের ভার কিভাবে সইছে তার মেয়ে? এত ছোট আদুরে মেয়ে তার। অ্যাক্সিডেন্টের পরও তার মেয়ে ভালো নেই। এসব কেন হচ্ছে ভাবলেন তিনি। তার অতীতে করা কর্মকাণ্ডের জন্য নিজের ভাবনায় নিজেই চমকালেন। তবে কি তার অতীতের করা পাপের শাস্তি তার মেয়ে ভোগ করছে? মাঝরাতে খট করে কিছু ধাক্কার আওয়াজে তাজবীরের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে বিরক্ত হয়। সে এখন বারান্দায় বসেছিল, পাশে দূরবীন। ইনানকে চোখে চোখে রাখতে গিয়ে কখন ঘুমিয়ে পড়ল। আজ আকাশ রাত থাকলে মেঘেদের কারণে আলোর তীব্রতা কম। ফের আওয়াজ হলো। সতর্ক হয়ে গেল তাজবীর। দূরবীনটা কাপড় দিয়ে ঢেকে ভেতরে চলে আসলো। দূর থেকে হালকা আওয়াজ তার কানে বাড়ি খায়। এই একটা ফ্লেক্স তার। নিঃশ্বাস বন্ধ রেখে আওয়াজটা শোনার চেষ্টা করলো সে। যেন কিছু একটা ফ্লোরে টেনে টেনে আসছে, সাথে টুকটুক আওয়াজ। ভালো করে শুনতে পেয়ে বুঝলো পা ছেঁচড়ানোর আওয়াজ এবং তালে তালে মিলিয়ে লাঠি জাতীয় কোনো জিনিস ঠকঠক করছে। কেউ মনে হয় খুব কষ্টে পা টেনে হিঁচড়ে নিয়ে আসছে। সঙ্গে সঙ্গেই তাজবীরের মাথায় ক্যাচ করলো ব্যাপারটা। ওপরে নিচে সবখানেই ডিম লাইট জ্বালানো, আফসা আফসা সব দেখা যাচ্ছে। পারফেক্ট। তাজবীর মোবাইল হাতে নিয়ে তার ক্যাবিনেটে ঢুকে গেল। হালকা ফাঁকা রেখে ক্যামেরা অন করে দিল। পা টানার আওয়াজ তীব্র হলো। তাজবীরের রুমের পাশের সবগুলো রুমের দরজা খোলার শব্দ শোনা গেল। তাজবীরের বুক ধরফর করছে। ভয়ে নাকি এক্সাইটমেন্টে বোঝা গেল না। কিছুক্ষণের মাঝেই ক্যারকার আওয়াজে তাজবীরের রুমের দরজা খুলে যায়। তাজবীরের জানালা এবং বারান্দা দিয়ে গভীর জঙ্গলের অর্ধেক অংশ দেখা যায়। এমনকি নাম না জানা কিছু গাছের ডাল তাজবীরের বারান্দায় এসে অবহেলায় ছড়িয়ে আছে। এই অন্ধকারে সেদিকে তাকালে মনে হয় বারান্দায় কেউ কালো রাঙ্গা আলখাল্লা পরে কুঁজো হয়ে বসে আছে। কাছে গেলেই বিভৎস চেহারা তুলে চমকে দেবে। আগন্তুক ধীর পায়ে আসার চেষ্টা করলেও আওয়াজের তীব্রতা কমাতে পারছে না। আগন্তুকের অবয়ব তাজবীরের দৃষ্টি সীমানার কাছে আসলে তাজবীর শকুনের মতো তীক্ষ্ণ চোখে পরখ করল। আগন্তুক ঘাড় কাত করে কিছু একটা বিড়বিড় করছে। কালো জ্যাকেট পরনে জন্য পেছন থেকে তেমন বোঝা যাচ্ছে না সে কে। যখনই সে ক্যাবিনেটের পাশে তথা বারান্দার দিকে সম্পূর্ণভাবে ফিরল এবং তার চেহারা স্পষ্ট হলো, সাথে সাথেই বৈদ্যুতিক শক খেয়ে যায় তাজবীরের শরীরের প্রতিটা শিরা উপশিরায়। সাথে ভয় এবং অস্থিরতার একটা সূক্ষ্ম মিশ্রণ অল্প সময়ের জন্য ঝিলিক দিয়ে ওঠে চোখের মণিতে, যখন আগন্তুকের হাতে থাকা ধারালো মোটা লম্বা ছুরি চিকচিক করছিল চাঁদের আলোয়। মারাত্মক থ্রিলিং পরিবেশ, গা ছমছমে, ভয়ানক তবে রোমাঞ্চকর। সে ক্যামেরা ঠিকঠাকভাবে তাক করে আগন্তুকের আগমন বন্দি করল। আগন্তুকের আগমনের কারণ স্পষ্ট হয়ে যায় তাজবীরের কাছে। তবে সে যা ভেবেছিল তাই সঠিক। হোলি ফাকিং শিট, ইটস লিটারেলি ইম্পসিবল, মনে মনে আওড়ায় সে। বুদ্ধিদীপ্ত চোখে আগন্তুকের প্রতিটা পদক্ষেপ নজর রাখল। আগন্তুকের চোখে কঠিন অথচ কাউকে মেরে ফেলার মতো দৃষ্টি। মুখ দিয়ে একটা শব্দ বারবার জপছে, বা। তাজবীর এক অক্ষর শুনেই বুঝে ফেলল
কি বলছে সেই চেনা অচেনা অচেনা মানুষটা। নিয়ন্ত্রণ ছাড়া চলে আসা মেহমান যখন তার কাঙ্ক্ষিত শিকার পেল না, তখন আরও কয়েক মিনিট তাসবিরের পুরো বাড়িতে ভূতগ্রস্তের ন্যায় ঘুরপাক খেল। একটা সময় চলে যাওয়ার আওয়াজ শুনল তাসবির। কিভাবে সেই আগন্তুক ঘরে ঢুকেছে সেই কৌতূহল দমাতে না পেরে পিছু পিছু যায় সে। দেখল ড্রয়িং রুমের সোজা কাছের দরজার ফাঁক গলে চলে যাচ্ছে সে। আজ তাসবির বিকেলে দরজা আটকাতে ভুলে গিয়েছিল। ভালোই হয়েছে ভুলে গিয়েছে, না হলে এত ইন্টারেস্টিং একটা জিনিস চোখে পড়তো না। তবে অবাক হলো এই ভেবে তাকে মারতে আসার কারণটা কি? সে তো ভুল কিছু করেনি তেমন। তাসবির বারান্দায় গিয়ে রাস্তার দিকে তাকালো, যেখানে আগন্তুক পা টেনে তার সামনে অবস্থিত বাড়ির মধ্যে ঢুকে যাচ্ছে। সেই একইভাবে ঘাড় কাত করে চলার পথে আগন্তুক থামল। তাসবির ভ্রুকুটি করে চোখ ছোট ছোট করে চাইল। হঠাৎ করে আগন্তুক ঘাড় ঘুরিয়ে তাসবিরের বারান্দার দিকে তাকায়। তাসবির যেন জানতো, তাই তাকানোর সাথে সাথেই নিচে বসে পড়ল। 5 সেকেন্ড বাদে ঘাড় ঘুরিয়ে চলে গেল আগন্তুক। তাসবির সেই মুহূর্তটাও ভিডিও করল। যখন আর কোনো চিহ্ন পাওয়া গেল না মানুষটার, তখন তাসবির রুমে এসে শটান হয়ে শুয়ে পড়ল। মোবাইলের আলো কমিয়ে চোখের কাছে এনে হোয়াটসঅ্যাপে একটা নাম্বারে ভিডিওটা সেন্ড করলো। লিখল, লাইফে অনেক থ্রিলার মুভি দেখেছি, বাট বাস্তবেও যে আমার সাথে এমন একটা থ্রিলার ঘটনা ঘটবে আই সয়ার কল্পনাতেও আনিনি। তবে আমি যা ধারণা করেছিলাম তাই সত্যি হয়েছে। মেসেজ সেন্ড করে দুহাত মাথার নিচে দিয়ে গভীর শ্বাস ফেলল তাসবির। আর কত যে রং দেখতে হবে এই দুনিয়ায়। বৃষ্টি এসে জানান দিচ্ছে শীতের শেষ এসে পড়েছে। গুড়ি গুড়ি বৃষ্টি তার প্রমাণ। ইনান কপালে হাত রেখে আকাশের দিকে বিষ-তৃষ্ণা নিয়ে তাকায়। বৃষ্টি আসার আর সময় পায় না। ইনানের ফুরফুরে মনটা নিমেষেই বিষণ্ণ হয়ে গেল। বিকেলে পরিষ্কার আকাশ দেখে বের হয়েছিল কাঠ কাটতে। আজ তার আর জওফিল দুজনের খুব ইচ্ছে করছিল সাদে আগুন জ্বালিয়ে শীতের শেষটা উপভোগ করবে। শিখ কাবাব বানাবে, গান গাইবে, গল্প করবে। গোডাউনে কাঠের স্বল্পতা দেখে ইনান বনে এসে কাঠ কাটার সিদ্ধান্ত নেয়। জওফিল সাথে আসতে চাইলেও ইনান জোর করে তাকে রেখে চলে আসে। বৃষ্টির তেজ বেড়েই চলেছে। স্বল্প নীলাকাশ ক্রমশ ডুবে যাচ্ছে কালো মেঘেদের থাবায়। ধরণী তলিয়ে গেল আধারে। যখন শো শো শব্দে জোরে বাতাস বইতে লাগলো। ঝড় হবে, আকাশ ভেঙ্গে সজোরে বাড়িধারা আরম্ভ হলো। কয়েক পলের মাঝে ইনান ভিজে চুপচুপে হয়ে গেল। কোমরে হাত দিয়ে অসহায় চোখে টুকরো করা কাঠের দিকে তাকালো, যেন ক্ষমা চাইছে। এত সময় নিয়ে সে মাত্র 2টা কাঠ কাটতে পেরেছে। কয়েক টুকরো কাঠ দড়িতে বেঁধে একটা লম্বা ডাল কাটার জন্য প্রস্তুত হলো। এত অন্ধকার হয়ে গিয়েছিল চারপাশ। গাছ এবং ঝোপঝাপের কারণে নিশানা ঠিক রাখা দুর্গম হয়ে পড়েছিল। হঠাৎ তার জওফিলের কথা মনে পড়ল। এই বৃষ্টি দেখে জওফিল যে হাত পা গুটিয়ে বসে থাকবে না, তা মাথা থেকে বেরিয়েই গেল। নিশ্চয়ই জওফিল ছাতা মাথায় ইনানকে খোঁজার জন্য রওনা দিবে। ইনান গাছের ডাল রেখে দ্রুত বাকিগুলো কাঁধে তুলে নিল। অন্ধকার বাড়ার আগেই ঘরে যেতে হবে। কুড়াল এক হাতে নিয়ে পিছু ফিরতেই শক্ত কিছুর সাথে ধাক্কা খেল সে। আচানক ধাক্কায় কাদা মাটিতে পা পিছলে উল্টে পড়ে গেল। হাতের কুড়াল আর ভেজা কাঠ ছড়িয়ে পড়ল এদিক সেদিক। গাছের সাথে ধাক্কা খেয়েছে মনে করে বিরক্তি নিয়ে সেই গাছের দিকে তাকাতেই মেরুদণ্ড বেয়ে শীতল স্রোত বয়ে যায়। শরৎ পকেটে হাত দিয়ে কুটিল হেসে তার দিকে তাকিয়েছে। বাহ, তুই দেখি অনেক শক্তি। তার মানে বেডে তোর সাথে জেফরিন খুব ভালোই পারফরমেন্স হতো, তাই তো? বলতে বলতে চোখ তার জলজল করে উঠল। চল না রে, তোর পারফরমেন্স দেখবি আমাকে। আজাইরা কামের শক্তি নষ্ট না করে আমার উপরে নষ্ট কর না। লেটস হ্যাভ ফান। এই বলে এক পা করে ইনানের দিকে এগিয়ে আসতে লাগলো। জওফিল আর তার সম্পর্কে এত বাজে মন্তব্য শুনে গা রিরি করে উঠল ইনানের। ইনানের বাবা বলেছিল শরৎকে খোঁজার জন্য তার বাড়িতে গিয়েছে, কিন্তু কয়েকদিন ধরেই নাকি শরৎ লাপাত্তা। শরতের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে আগে থেকে কেউ অবগত ছিল না বিধায় ইফাজ খানের মেয়েকে হেনস্থ করার কথা শুনে তেলেবুগুনে জ্বলে ওঠেন শরতের বাবা। এমনকি ইফাজের মুখে শরতের অতীতের কিছু বাজে কর্মকাণ্ড সম্পর্কেও জেনে নেন এবং ইফাজ খানকে কথা দেন শরৎ বাড়িতে আসা মাত্রই তাকে ঘাড় ধরে জেলে দিয়ে আসা হবে।
তবে হুট করে শরৎ যে অসময়ে এইখানে এসে পড়বে তা ভাবনাতীত ছিল ইনানের। শরতের এগোনো দেখে ইনান আশপাশটায় নজর বুলিয়ে নিল। এইখান থেকে 2 মিনিটের পথ তাদের বাড়ি যেতে, কিন্তু শরৎ সেই পথের মাঝখানেই বাধা হয়ে দাঁড়িয়েছে, তাই তাকে উল্টা পথ বেছে নিতে হবে। জঙ্গলের প্রতিটা ঝোপঝাড় ইনানের চেনা। অনেকবার জহফুলের সাথে এখানে এসেছে সে। ইনান হাতের নাগালে কাঠ পেল একটা, তা শরতের পায়ের দিকে ছুঁড়ে মেরে কল্পনা মাফিক দৌড় দেয়। শরৎ সাইডে সরে যাওয়ায় পায়ে লাগেনি আর। তেজ কমাবো তোর, জাস্ট ওয়েট। চোখ মুখ কুঁচকে বলল শরৎ। কাঠটা হাতে নিয়ে ইনানের পিছু পিছু ছুট লাগায়। ঘনিয়ে আসা অন্ধকারে গাছের ডালপালা লতাপাতা মারিয়ে দৌড়াতে বেশ বেগ পেতে হয় ইনানের। বাতাসের ঝাপটায় গাছের ডালপালা ভেঙে পড়েছে হঠাৎ হঠাৎ। কয়েকবার ইনানের কাঁধ পায়ের ওপর সরু ডাল পড়েছে। এছাড়া কাদা মাটিতেও পিছলে পড়েছে। পরনের ক্রপ টপ আর জিন্স ভেজা মাটি। গাছের পাতা লেপ্টে আছে। বড় বড় গাছের আড়ালে লুকানোর চেষ্টা করেও পারে না ইনান। এভাবে খোলা জায়গায় লুকানো যায় না। ইনানের হৃদস্পন্দন অস্বাভাবিক হারে বেড়ে চলেছে। অবিশ্রান্ত দৌড়ানোর ফলে ঠান্ডা আবহাওয়াতেও গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ঝমঝম বৃষ্টি, ভুতুরে পরিবেশ, বড় বড় গাছের অন্ধকার ডালপালা, শরতের আক্রমণ, সব কিছুর ভয় একসাথে ইনানকে জেঁকে ধরেছে। দৌড়ানোর মাঝে শরৎ কয়েকবার কাঠ নিয়ে ইনানের পা বরাবর ছুঁড়ে মেরেছিল। ভাগ্য সহায় ছিল ইনানের যে একটা বারো কাঠ পায়ে লাগেনি। এখন তাসবির কোথায়? এই নাকি তাকে চোখে চোখে রাখে, তাহলে এখন কোথায় গেল? ইনান আর জহফুল যখনই একটু বারান্দায় কিংবা রুমে খুনসুটি করে, তখন তাসবির বেয়াদবের মতো হাঁকড়ে তাকিয়ে থাকে, মিটিমিটি হাসেও। আবার ইনান এও লক্ষ্য করেছে তাসবির মোবাইলটা সবসময় হাতে একইভাবে রাখে। ইনানের কয়েকবার সন্দেহ হয়েছিল তাসবির তাদের ছবি তুলছে না তো। তাসবিরের এসব ব্যবহারে অনেক ত্যক্তও হয়ে গিয়েছিল ইনান। সারাক্ষণ নজরে রাখে, এখন যখন বিপদ আসলো তখন বান্দা কোথায় গেল? তাসবিরের গোষ্ঠী উদ্ধার করতে লাগলো ইনান। ছুটে ছুটে হঠাৎ তার পকেটে মোবাইলের রিংটোন বেজে ওঠে। গড, ইনান তো ভুলেই গিয়েছিল সাথে যে মোবাইল ছিল। দৌড়ানো অবস্থায় ইনান বের করে দেখে পানিতে মোবাইল সম্পূর্ণ ভিজে গেছে, যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। সে দ্রুত কল ধরল। ইনান, তুমি কোথায়? ঘরে এসে বসে আছি, এই বৃষ্টির মাঝে কোথায় গেলে? বাবা, ইনানের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তার এলোমেলো নিঃশ্বাসের আওয়াজ শুনে ধরপড় করে উঠলেন ইফাজ। কি হয়েছে ইনান? এমন শোনাচ্ছে কেন তোমার আওয়াজ? তুমি কোথায়? আমি বাবা, শরৎ আমার পিছু নিয়েছে। আমি এখন বাড়ি পেছনে জঙ্গলে। হড়বড়িয়ে এক নিঃশ্বাসে বলল ইনান। কল কেটো। ইফাজ খানের কথা কেটে গেল। ইনান মোবাইল সামনে এনে দেখল মোবাইল অফ হয়ে গেছে। পকেটে ঢুকিয়ে পা চলায়। উদ্দেশ্য আগের জায়গায় ফিরে যাওয়া। ওইখানে গেলেই ঘরে যাওয়াটা সহজ হয়ে যাবে। ঠিক তখনই পেছন থেকে শরতের ছুঁড়ে মারা কাঠ আঘাত হানে ইনানের পায়ে। কয়েকবার চেষ্টা করার পর অবশেষে ইনানের পায়ে লাগলো। আর 7-8 কদম দূরেই ইনান ব্যথায় কাকিয়ে উঠল। চিৎকার করে উঠল জহফুলের নাম ধরে। মনে মনে সে চাইছে জহফুল আসুক, তাকে এই জানোয়ারের হাত থেকে বাঁচাক। আহত পা নিয়েও ইনান থামল না। শরীরের সব শক্তি এক করে খুঁড়িয়ে খুঁড়িয়ে দৌড় দেয়। যেহেতু শরতের রাস্তার সাথে পরিচিত নয়, তাই তার জন্য ইনানকে ধরাটা একটু কঠিনই হয়ে পড়েছে। না হলে কখন ইনানকে ধরে মাটির সাথে চেপে। সন্ধ্যা নেমে গেছে। আকাশের অবস্থা দেখলে মনে হয় এখন রাত 1টা। অন্ধকারে বৃষ্টির পানিতে পা আশ্রে ফেলে শেষ পর্যন্ত ইনান আগের জায়গায় ফিরে আসতে সক্ষম হয়। এইখান থেকে বাড়ির পথ সহজ হবে। ইফাজ খান ছাতা হাতে দৌড়াচ্ছেন আর ইনানের মোবাইলে লাগাতার কল দিচ্ছেন। কত বড় বড় অপরাধীদের তিনি ধাওয়া করেছেন, তখন ততটাও বুক কাঁপেনি এখন যতটা কাঁপছে। তার মেয়ে এখন বিপদের মুখে। তাকেই যে বাঁচাতে হবে তার মেয়েকে। তিনি চিৎকার করে ইনানকে ডাকছেন, আর চোখ যেদিকে যাচ্ছে সেদিকেই দৌড়াচ্ছেন। পকেট থেকে বন্দুক বের করে হাতে রাখলেন। শরৎকে দেখা মাত্রই তার মাথার খুলি উড়িয়ে দিবেন। শরৎ হাঁপাতে হাঁপাতে আগের জায়গায় ফিরে আসে। বৃষ্টির পানিতে চোখ খোলা দায় হয়ে যাচ্ছে। ইনান এত সহজে পালাতে পারবে না তার হাত থেকে। নিশ্চয়ই কোথাও লুকিয়ে আছে। ইনানের আওয়াজ শোনার চেষ্টা করে, কিন্তু বৃষ্টির ভারী আওয়াজ ছাড়া আর কিছুই শোনা যায় না। চোখের ওপর জোর দিয়ে ঝোপঝাড়ে ইনানকে খুঁজতে থাকে। ঠক ঠক
শরতের ষষ্ঠ ইন্দ্রিয় তাকে কিছু একটার জানান দিচ্ছে। বৃষ্টির খরসান শব্দের চেয়েও অন্য একটা শব্দ তার কানে ধাক্কা খায়। কান পেতে শোনার চেষ্টা করলো সে। গাছ কিংবা কাঠের ওপর লোহার কিছুর একটার ঘর্ষণের আওয়াজ, সাথে একটা মানুষের কিছু বলার আওয়াজ। যখন টের পেল আওয়াজটা তার পেছন থেকে আসছে, তখন পিছন ঘুরল, আর সঙ্গে সঙ্গেই সে মাটিতে পড়ে গেল। চোখ বড় বড় করে অন্ধকারে সে দেখল তার নিচের মাটি গাঢ় লাল হয়ে আছে। উৎসের দিকে খেয়াল করতে দেখল একটু দূরে তার ব্র্যান্ডের ঘড়িটা এবং শার্টের হাতা। ধাঁধালো মস্তিষ্ক তৎক্ষণাৎ ধরতে পারে না ব্যাপারটা। ক্রমান্বয়ে শরীরের মাঝে একটা ঝাঁকুনি অনুভব করল শরৎ। চোখের দৃষ্টি স্পষ্ট হয়ে গেল, দেখল তার ঘড়ি আর শার্টের হাতাই নয়, তার আস্ত হাতটা তার থেকে 6 ফুট দূরত্বে মূর্তির হাতের ন্যায় পড়ে আছে। রক্ত মাখানো হাতের কাটা অংশ আর হাড্ডি জ্বলজ্বল করছে। গগন কাঁপিয়ে চিৎকার দিল শরৎ যখন বুঝল তার এক হাত নেই। পাগলের মতো এপাশ ওপাশ করতে থাকে অসহ্য যন্ত্রণায়। ইফাজ খান থমকে যান কারো চিৎকার শুনে। খুব বেশি দূরে নয়, বুক কেঁপে ওঠে তার। সেদিকে ছোটেন তিনি। শরৎ ছটফট করতে করতে ঝাপসা দেখে তার সামনে কেউ একজন পা হেঁচড়ে এগিয়ে আসছে। হাতে ধরা ইনানের সেই কুড়ালটা। শরৎ ভয়াতুর চোখে তাকায় তার জমের দিকে। অন্ধকারে বুঝতে পারে না, শুধু ঝাপসা একটা অবয়ব দেখতে পারে সে। সাথে কানে বাজে কিছু শব্দ, র বা ই। এই সেম একটা বাক্যই বারবার শুনছে সে, কিন্তু ধরতে পারছে না কথাটা। হাড় হিম হয়ে গেল শরতের শরীর। কোনো কথা বের হচ্ছে না তার মুখ দিয়ে। খুব করে চাইল সে। প্লিজ তুমি যেও না, ছেড়ে দাও আমাকে, আই প্রমিস। আর কখনো ইনানের ক্ষতি করবো না। চোখ তুলে তাকাও না প্লিজ। শরতের কথা শেষ হতে না হতেই অবয়বটা কুড়াল 2 হাতে তুলে কপাল বরাবর আঘাত করল। মুহূর্তের মাঝেই শরতের ভ্রু থেকে ওপরের অংশ অর্থাৎ মাথা আলাদা হয়ে গেল। মগজের পেঁচানো অংশগুলো ছোট ছোট পোকার মতো আশেপাশে ছিটিয়ে পড়ল। শরতের শরীরের কম্পন ধীরে ধীরে বন্ধ হয়ে গেছে। চোখ খোলা এবং মুখ হা হয়ে ঘাড় কাত করে পড়ে আছে সে। বৃষ্টির পানিতে রক্তগুলো মিশে গেল মাটিতে। চারদিক রক্তে রঞ্জিত হয়ে গেছে। অবয়বটি সেখানেই ক্ষান্ত হলো না। আরও কয়েকবার কোপ দিল শরতের বুকে, পেটে, গলায়, পায়ে। কোপাতে থাকলো যতক্ষণ না তার মনের আঁশ মেটে। গড়গড় করে কাঁপতে কাঁপতে কত শতবার কোপ দিল হিসাব নেই। শরতের চোখ খুলে নিচে গড়াগড়ি খাচ্ছে। আরেক চোখ কানের সাথে ঝুলে আসে। গলার হাড্ডি দেখা যাচ্ছে। তার শরীরের বিভিন্ন অঙ্গ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। শরৎকে বিচ্ছিন্ন করা শেষে মানুষটা জ্বলন্ত চোখে শরতের কাটা দেহের দিকে চেয়ে থাকে। তারপর বসে থেকে শরতের অঙ্গগুলো একত্রিত করে সাজাতে থাকে। ইংলিশে লিখে মাই বাটারফ্লাই। লেখাটা থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছিল। এত ভয়ানক লাগছিল দেখতে, কিন্তু তার কাছে যেন খুবই সাধারণ। সে কুড়ালটা ফেলে পা টেনে টেনে চলে যায়। ঝোপের আড়াল থেকে সবটা লক্ষ্য করছিল ইফাজ খান। তার শরীর কাঠ হয়ে গেছে। কিছুই টের পাচ্ছিলেন না তিনি। রক্ত যেন নেই শরীরে। হাত পা থরথর করে কাঁপছে তার। শরীরের প্রতিটা লোম দাঁড়িয়ে গেছে ভয়ে। মাথা চক্কর মেরে উঠল। এক্ষুনি যেন ঘুরে পড়বেন। গাছের সাথে হাত ঠেকিয়ে নিজেকে সামলান। এত ভয়ানক দৃশ্য দেখার আগে তার মৃত্যু হলো না কেন? ঠান্ডা বাতাস শরীরের প্রতিটি লোমকূপে আঘাত হানতেই ইনানের হুঁশ ফেরে। ফিটফিট করে চোখ খুলে সে। ঘোলাটে হয়ে আসা দৃষ্টি মেলতে থাকে ধীরে ধীরে। মাথাটা ভারী লাগছে অনেক, যেন 10 মণ পাথর দিয়ে কেউ তাকে চেপে ধরেছে। শরীর যেন প্যারালাইজড। মাথার নিচে তুলতুলে। মন্থর গতিতে মাথা তুলে বোঝার চেষ্টা করে অবস্থা। বাইরের বাতাস এবং বৃষ্টির শব্দ ছাড়া আর কিছুই কানে যাচ্ছে না তার। উঠে বসলো সে ঢলতে ঢলতে। অনুভব করলো তার শরীর জিন্স প্যান্ট ভেজা, টপ ভেজা ছিল হয়তো। পাতলা কাপড়ের হওয়ায় শুকিয়ে গেছে। চুলের গোড়া ভেজা। টের পেল সে তার বাবার কোলে মাথা রেখে শুয়ে আছে। রুমের আলো কম। সেই কম আলোতেই দেখলো তার বাবা ইনানকে 2 হাতে আগলে রেখে বুকে জড়িয়ে কাঁদছেন। বাবা, কাঁদছো কেন? কি হয়েছে? ফ্লাশের মতো ইনানের চোখের পর্দায় ভেসে উঠল কিছুক্ষণ আগের ঘটনা। ছাদে আগুন পোহানোর প্ল্যান, বনে কাঠ কাটতে যাওয়া, বৃষ্টি, শরতের ধাওয়া, বাবার কল, প্রাণপণে ছোটা। তারপর কি? ইনান বাবার দিকে তাকায় ঝট করে। ছটফট করতে করতে বলে,
শরৎ শরৎ কোথায় বাবা? আর আর আমি ঘরে আসলাম কিভাবে? জেফিল কোথায়? ইফাজ খান নিজেকে সামলান, কান্না বন্ধ করে শক্ত করেন নিজেকে। কেঁদে তো লাভ নেই, যা হওয়ার হয়ে গেছে। কণ্ঠ দৃঢ় রেখে বললেন, রিল্যাক্স ইনান, কোথায় যাচ্ছি না তো আমি, ধীরে ধীরে বলছি সব। ইনান শান্ত হয় না। তার শরীরের শক্তি ফিরে পাচ্ছে না বিধায় উঠে দাঁড়াতে পারছে না। ঘড়ির কাঁটা এখন 11টা বরাবর। বৃষ্টি যখন হয়েছিল, জৌফিল যে ভাঙ্গা পায়েও ছাতা হাতে তার কাছে যাবে সে ব্যাপারে শতভাগ নিশ্চিত ছিল। এখন জৌফিলকে সে কোথাও দেখতে পারছে না। সে বারবার জৌফিলকে খোঁজ জানতে চাইছে বাবার কাছে। জেফিলকে আমাকে খোঁজার জন্য বাইরে গিয়েছিল বাবা, প্লিজ চুপ থেকো না। ইফাজ খান কিছুটা ইতস্তত করে জবাব দেন, কি যে বলো না ইনান, জেফিলের হাঁটতেই তো কষ্ট হয়, ও কীভাবে সিঁড়ি ভেঙে নিচে যাবে এই অবস্থায়? ওকে ওষুধ দিয়েছি আমি, এখন ঘুমাচ্ছে। তোমার কাউসার আঙ্কেল আসছে, চেক আপ করবে জেফিল আর তোমার। এই মাসের টাইম এসে গেছে তো। কথা ঘোরানোর চেষ্টা করে ইফাজ। ফোন হাতে নিয়ে কাউসারকে কল লাগান। নিজেকে ব্যস্ত দেখান যেন ইনান কোনো প্রশ্ন করতে না পারে। কিন্তু ইনান মুখ বন্ধ রাখল না। তাহলে আমায় নিয়ে আসলো কে? সিঁড়িতে অজ্ঞান হয়ে পড়েছিলে বৃষ্টির ঠান্ডায় আর প্যানিক অ্যাটাকে। আমি এসে তোমাকে নিয়ে এসেছি। আর শরৎ? কিছুক্ষণ চুপ থেকে ইফাজ খান ইনানের চোখে চোখ রেখে জোর করে হেসে বলল, জেলে পাঠিয়ে দিয়েছি। ইনানের চোখ ঝলমল করে উঠল। থ্যাংক ইউ সো মাচ বাবা। তুমি জানো না ও আমার লাইফটাকে হেল্প করে ছেড়েছে, ও যাতে বের না হতে পারে। ডোন্ট ওয়ারি, আমি ওর ফাঁসির ব্যবস্থা করব। ইনান কিছুটা নিভে। এটা করা কি ঠিক হবে? একটা জীবন নিয়ে নেয়া, মৃত্যু ছাড়া তো আরো কত কঠিন ধরনের শাস্তি আছে, ওগুলো দাও। কিন্তু প্লিজ বাবা, এইসব না। আমার জন্য কেউ প্রাণ হারাক, এটা আমি চাই না। ইফাজ খান কিছু বললেন না। কয়েকবার শুকনো গলায় ঠোক গিললেন যে ইনান বৃষ্টির আওয়াজকে ছাপিয়েও সেই শব্দ শুনতে পায়। সে পূর্ণ দৃষ্টিতে বাবার দিকে তাকায়। কেমন অস্বাভাবিক লাগছে তাকে। হাত কসলাচ্ছে, পা নাড়াচ্ছে, এদিকে ওদিকে বারবার তাকাচ্ছে। মুখের আদলে বয়স্কের ছাপ দ্বিগুণ বেড়ে গেছে। ইনান জানে যখন তার বাবা অতিরিক্ত টেনশন করেন তখনই এমন করে। ইনানের কৌতূহল হলো, কি নিয়ে এত চিন্তিত? শরতের বাবা পাওয়ারফুল, শরৎকে ছাড়িয়ে নিবে বলে? বাবা আমার কথা। ইনানের চোখ আটকে যায় ইফাজের পরনের গেঞ্জির একটা নির্দিষ্ট অংশে। ইনান কথা থামিয়ে মনোযোগে চোখে তাকায়। ইফাজের হাত ধরা মোবাইলের আলো তার পরিহিত গেঞ্জিতে গিয়ে পড়েছে। ইনান খফ করে তার গেঞ্জির সাইডের অংশটা ধরে, যেখানে শুকিয়ে যাওয়া গাঢ় লাল রক্ত এখন কাদামাটি লেগে আছে। রক্ত? রক্ত কেন? প্রায় চিৎকার করে ওঠে ইনান। বাবা তোমার কিছু হয়েছে? বলো না, এত রক্ত কেন আসলো? ইনান অস্থির হয়ে পড়ে। শরৎ কি তার বাবাকে মেরেছে? নিশ্চয়ই মেরেছে। কতটা বিবেকহীন হলে বাবার বয়সী লোকের গায়ে হাত তোলে। ইফাজ খান থতমত খেয়ে যান। শরতের বডির প্রত্যেকটা অংশ সে কয়েক কিলোমিটার দূরে নিয়ে গিয়ে ডিসচার্জ করে আসেন। চাইলে এখানেই জঙ্গলে পুঁতে ফেলতে পারতেন, কিন্তু এই জঙ্গলে ইদানিং কাঠুরেদের উৎপাত বেড়েছে। তার যদি কোনোভাবে শরতের লাশ পেয়ে যায় তাহলেই বিপদে পড়ে যাবে তারা, কারণ এই জঙ্গলের কয়েক কিলোমিটার পর্যন্ত জহফলের বাড়ি ছাড়া আর কোনো বাড়ি নেই। সুতরাং সবার আগে আঙ্গুল উঠবে এই বাড়িটার দিকেই। তাই তিনি দূরের এক গভীর জঙ্গলে শরৎকে পুঁতে দিয়ে এসেছেন। ঘরে আসার পর গায়ের জ্যাকেট খুললেও ভুলে গেছেন গেঞ্জির কথা। তার ধারণা ছিল জ্যাকেটেই রক্ত লেগেছে। গাঢ় নীল রঙের গেঞ্জিতেও যে রক্ত ছিল তা তার চোখের আড়ালেই রয়ে গেল। ইনান এবার নিজের দিকেও খেয়াল করে দেখল তার হলুদ টপেও রক্ত লেগে গেছে ইফাজের গেঞ্জি থেকে। রক্তের বোটকা গন্ধ ইনানের মাথা দুলে গেল। এমনিতেই সে রক্ত দেখতে পারে না। ইফাজ খান দ্বিধাগ্রস্ত হয়ে বললেন, শরতের সাথে জাস্ট একটু মারামারি লেগেছে, তবে টেনশন করো না, আমার কিছুই হয়নি। তুমি তো জানো তোমার বাবা কত স্ট্রং, ওকে মেরে কুপকাত করেছি আমি, আর ওর গায়ে রক্তই আমার জামায় লেগেছে। জেফিল জানে শরতের কথা? না, ওকে এসব বলিনি। তবে তুমি কাটতে গিয়ে হঠাৎ অজ্ঞান হয়ে পড়েছো, ব্যাস। ইনান নিশ্চিন্ত হলো। আচ্ছা বাবা, তাহলে আমি রুমে গিয়ে চেঞ্জ করে আসছি, তুমি জেফিলের একটা শার্ট পরে নাও। ইনান দুর্বল শরীরে রুমে যেতেই পা থেমে যায় তার।
জফিল খাটে নেই। সে জফিল বলে ডাকবে তার আগেই তার কোমর জড়িয়ে ধরে একজোড়া বলিষ্ঠ হাত। ইনান না দেখেই চিনতে পারে মানুষটা কে। জফিলের হাতের প্রগাঢ় স্পর্শে দুর্বল শরীর আরও দুর্বল হয়ে যায় তার। ঢলে পড়তে নিলেই জফিল শক্ত করে চেপে ধরে নিজের কাষ্ঠ বুকের সঙ্গে।